আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। মধ্য গাজার নেতজারিম করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার প্রায় শেষ হয়েছে। দখলদার বাহিনী মধ্য গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পর উত্তর গাজার বাসিন্দারা ওই এলাকা ধরে নিজ নিজ ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে দক্ষিণ গাজার মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর এখনও রয়েছে সেনাদের হাতে। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির ৫০তম দিনে তাদের সেখান থেকে সরে যাওয়ার কথা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে লেবানন ভিত্তিক আল মায়দিন জানিয়েছে, মধ্য গাজার নেতজারিম অক্ষের কাছ থেকে ইসরায়েলি সেনাদের সরে যাওয়া প্রায় শেষ হয়েছে। যুদ্ধবিরতি হলেও এতদিন তারা জায়গাটির অবস্থান ধরে রেখে গাজাবাসীর চলাচলে বাধা সৃষ্টি করেছে। তবে এখন গাজার বাসিন্দারা মধ্য গাজার সালাউদ্দিন রোড ও উপকূলীয় রোড ধরে নিজ নিজ এলাকায় ফিরতে পারছেন। এর আগে তাদের শুধুমাত্র আল রশিদ সড়ক দিয়ে বাড়ি ফেরার সুযোগ দিয়েছে দখলদার সেনারা। আল মায়দিন বলছে, কয়েক সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সেনারা সালাউদ্দিন রোডের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে যোগাযোগের প্রধান সড়ক এটি। চুক্তি অনুযায়ী ২১ দিনের মধ্যে তাদের সালাউদ্দিন রোড এলাকা থেকে সরে যাওয়ার কথা। মধ্য গাজায় ইসরায়েল তাদের বাহিনী অবস্থান গুটিয়ে নেওয়া শুরু করলেও মিশর সীমান্ত এলাকা থেকে এখনও সরে যায়নি। ওই এলাকার ফিলাডেলফি করিডোর এখনও তারা ধরে রেখেছে। চুক্তি অনুযায়ী যদিও এখনও ইসরায়েলি বাহিনীর সরে যাওয়ার সময় হয়নি, তবে প্রতিরোধ সংগঠনগুলো বলছে এখনও ইসরায়েলি সেনারা এসব জায়গায় অবস্থান করার কারণে গাজার বাসিন্দারা নিরাপত্তার বদলে নিপীড়নের শিকার হচ্ছে। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটি বছরের প্রথম তরতাজা পরিকল্পনা। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় সবকিছু বদলে ফেলার এটাই সম্ভাবনা। একই সাথে তিনি বলেছেন, পুনর্গঠনের পর গাজায় তারাই ফিরতে পারবেন যারা সন্ত্রাসবাদকে অস্বীকার করবেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কথায় এটাই স্পষ্ট যে ইসরায়েল চায় গাজাকে খালি করার নামে সেখান থেকে মুক্তিকামী সংগঠনগুলোকে চিরতরে শেষ করে দিতে। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা খালি করার বিষয়ে তিনি তাড়াহুড়ো করতে চান না। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, এটি জোর করে উচ্ছেদ নয় কিংবা কোনো জাতিগত নিধন নয়। সব দেশগুলো যাকে খোলা কারাগার বলছে, এটি হচ্ছে সেই কারাগার থেকে গাজার বাসিন্দাদের বের করে নেয়া। তিনি আরও বলেন, তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে আমরা গাজা পুনর্নির্মাণ করব অবকাঠামোগতভাবে এবং নীতিগতভাবে। এরপর যারা গাজায় ফিরতে চাইবে তাদের অবশ্যই সন্ত্রাসকে অস্বীকার করে তারপর ফিরতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, তবে কোথায় গাজার বাসিন্দাদের পাঠানো হবে সেটাই বড় চ্যালেঞ্জ। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বাসিন্দাদের সরিয়ে নিয়ে উপত্যকাটিকে পুনর্নির্মাণ করার প্রস্তাব দেন। প্রথমে তিনি জর্ডান ও মিশরকে গাজার বাসিন্দাদের আশ্রয় দেওয়ার প্রস্তাব দেন, তবে দেশ দুটি তা প্রত্যাখ্যান করলে আফ্রিকার দেশ মরক্কো ও সোমালিয়ার কথা আলোচনায় আনে ওয়াশিংটন। যদিও আরব দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই পরিকল্পনার বিরোধিতা করছে। গাজার বাসিন্দারাও দৃঢ়তার সাথে বলেছে, তারা গাজা ছেড়ে কোথাও যাবে না। দীর্ঘ ১৫ মাসের যুদ্ধে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গাজা পুনর্গঠন করতে প্রচুর সময় দরকার। সেটাকেই অজুহাত হিসেবে ব্যবহার করে গাজার দখল নিতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বন্দি বিনিময়ের ৫ম ধাপে শনিবার ৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকে এখন পর্যন্ত ২১ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকে প্রায় ৫০০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত ৩ সপ্তাহের সময়সীমায় হামাসের পক্ষ থেকে আরও ৩৩ জন জিম্মি এবং ইসরায়েলের পক্ষ থেকে ১৯০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও ইসরায়েল বলছে ওই ৩৩ জিম্মির মধ্যে ৮ জন মারা গেছেন। মুক্তি পাওয়া ৩ ইসরায়েলি ব্যক্তি হলেন ৫২ বছর বয়সী এলি শরাবি, ৫৬ বছর বয়সী ওহাদ বেন আমি এবং ৩৪ বছর বয়সী ওরলেভে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে মুক্তি পাওয়া ১৮ জন জিম্মির মধ্যে তাদেরকেই সবচেয়ে বিধ্বস্ত দেখাচ্ছিল। ওহাদ বেন আমির শাশুড়ি বলেছেন, তাকে হাড্ডিসার দেখাচ্ছে।
বিষয়টা পীড়াদায়ক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বন্দীদের ভঙ্গুর অবস্থায় দেখাটা সত্যিই দুঃখজনক এবং আমরা এটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। বন্দী বিনিময় প্রক্রিয়ায় হামাসকে আবারও শক্তি প্রদর্শন করতে দেখা যায়। গাজার কেন্দ্রে কয়েক ডজন সশস্ত্র যোদ্ধার উপস্থিতিতে মুক্তি পাওয়া ব্যক্তিদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির গাড়িতে তোলা হয় এবং সেখান থেকে তারা ইসরায়েলি বাহিনীর কাছে পৌঁছে যায়। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ হামাসের মুক্তির প্রক্রিয়াকে নিষ্ঠুর ও কৌশলী হিসেবে অভিহিত করে বলেছেন, মানবতার বিরুদ্ধে অপরাধ দেখতে এমনই লাগে। বিপরীতে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় মুক্তি পাওয়া ৪২ বন্দীকে বহনকারী একটি বাস পৌঁছালে স্থানীয় জনতা উল্লাসের সঙ্গে তাদের স্বাগত জানায়। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদেরও শারীরিক অবস্থা খারাপ ছিল। অনেকেই ইসরায়েলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। আল জাজিরা জানিয়েছে, মুক্তির পরপরই বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাদের সাথে কারাগারে নিষ্ঠুরতা করা হয়েছে। মুক্তি পাওয়া এক ফিলিস্তিনি বলেছেন, দখলদার বাহিনী আমাদের ১ বছরেরও বেশি সময় ধরে লাঞ্ছিত করেছে। দিল্লির বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। এর মধ্য দিয়ে ২ দশকের বেশি সময় পর দিল্লির মসনদে বসল বিজেপি। দেশটির নির্বাচন কমিশন বলছে, ৭০ আসনের দিল্লি বিধানসভার ৪৮টি আসনে জয় পেয়েছে বিজেপি। দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য যে কোনো রাজনৈতিক দলের বা জোটের ৩৬ আসনের প্রয়োজন। ক্ষমতাসীন আম আদমি পার্টি পেয়েছে ২২টি আসন। আরেক বড় দল কংগ্রেস দিল্লিতে এবারও কোনো আসনে জিততে পারেনি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি বিজেপির এই জয়কে উন্নয়ন এবং সুশাসনের জয় বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি, দিল্লির সর্বাত্মক উন্নয়ন ও জনগণের জীবনকে আরও উন্নত করার কোনো প্রচেষ্টাই বাদ রাখব না। ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি বিজেপির সকল কর্মীকে নিয়ে গর্বিত। তারা রাত দিন একাকার করে কাজ করায় আমাদের এই বিশাল জয়। আমরা এখন দিল্লির জনগণের জন্য সেবা করার জন্য নিজেদের আরও দৃঢ়ভাবে উৎসর্গ করব। ২ দশকের বেশি সময় পর প্রথমবারের মতো দিল্লি বিধানসভায় জয় পেয়েছে কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে হটিয়ে বিজেপির এই ফেরায় দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। যদিও ভোটের আগে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে আম আদমি পার্টির ওপর দমন পীড়নের অভিযোগ আছে মোদী সরকারের বিরুদ্ধে। এর আগে ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৬২ আসনে জয় পেয়ে সরকার গঠন করে। তার আগে ২০১৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচনেও ৬৭ আসনে জয় পেয়েছিল কেজরিওয়ালের এই দল, কিন্তু এবার তাদের আসন কমে ২২টিতে দাঁড়িয়েছে। কানাডা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ট্রাম্প সত্যিকার অর্থেই কানাডার এলাকা বিশেষ অধিগ্রহণ করতে চান। দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে ট্রুডো আরও বলেন, কানাডার উত্তরাঞ্চলের দিকে নজর দিয়েছেন ট্রাম্প। ওই এলাকায় দামি খনিজ সম্পদ রয়েছে। ট্রাম্প কানাডার পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করতে চেয়েছিলেন। এই সিদ্ধান্ত আপাতত ৩০ দিনের জন্য স্থগিত রেখেছেন। তবে কানাডা নিয়ে বিদ্রূপ করেই যাচ্ছেন ট্রাম্প। কানাডাকে ৫১তম অঙ্গরাষ্ট্র এবং ট্রুডোকে গভর্নর হওয়ার কথা বলেছেন। এদিকে শুল্ক নিয়ে কানাডার দুশ্চিন্তা এখনও কমেনি। তাই টরন্টোয় ব্যবসায়ী প্রতিনিধি ও তার দল লেবার পার্টির নেতাদের নিয়ে বসেছিলেন ট্রুডো। গত শুক্রবার টরন্টোয় ওই সম্মেলনে মাদক কারবার বন্ধ, সীমান্তে নিরাপত্তা জোরদার, অঙ্গরাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এই আলোচনার পর ট্রুডো সেখানে উপস্থিত ব্যবসায়ী ও নেতাদের বলেন, ট্রাম্পের কানাডা অধিগ্রহণের হুমকি সত্যিকারের। এটা শুধু কানাডার কাছ থেকে বাণিজ্য সুবিধা নেওয়ার জন্য নয়। ট্রুডো বলেন, আমাদের খনিজ সম্পদ সম্পর্কে তারা জানেন। এই সম্পদ থেকে তারা সুবিধা পেতে পারেন, সেটাও তারা জানেন। এই সম্পদ নিজেদের করার ক্ষেত্রে ট্রাম্পের জন্য সবচেয়ে সহজ পথ হল কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করা। লিথিয়াম, গ্রাফাইট, নিকেল, কপার ও কোবাল্টের মতো মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ কানাডা। দেশটি তার মিত্রদের এসব পণ্য সরবরাহ করে থাকে। কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমাদের আমেরিকান বন্ধুরা জানেন তাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য, জ্বালানি নিরাপত্তার জন্য এবং এমনকি তাদের জাতীয় নিরাপত্তার জন্যও কানাডাকে প্রয়োজন। সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন সুলাইমান আল মানেয়া জানিয়েছেন, জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। ফলে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।
তিনি আরও জানিয়েছেন, এ বছরের রমজান মাসটি হবে 29 দিনের। সে হিসেবে রমজানের শেষ দিন হবে আগামী 29 মার্চ, আর ঈদুল ফিতর পালিত হবে 30 মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট। রয়্যাল কোর্টের এই সদস্য বলেছেন, 1446 হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে 28 ফেব্রুয়ারি শুক্রবার রাত 3টা 44 মিনিটে। ওই দিন সন্ধ্যায় সূর্যাস্তের 32 মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে, যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে। আবহাওয়াবিদরা বলেছেন, এবছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গেই শেষ হবে শীত মৌসুমের। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিশর ও কাতারের মুসলিমদের প্রায় 13 ঘন্টা করে রোজা রাখতে হবে। তবে তুলনামূলক ঠান্ডা থাকবে দিন। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়। সেই হিসেবে এবছর বাংলাদেশের মুসল্লিরা 2 মার্চ প্রথম রমজান পালন করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।